জয় হিন্দ ফ্রেন্ডস। ডব্লিউবিপির রিটেন এক্সামের ফাইনাল যে মার্কস সেটা পাবলিশ হয়ে গিয়েছে, কিন্তু সেই মার্কস পাবলিশ হওয়ার পরে তোমরা খুশির থেকে বেশি তোমরা সবাই আপসেট হয়ে পড়েছো, কারণ কারোর 1 নাম্বার, কারোর 2 নাম্বার এরকম কম হয়ে গিয়েছে। আর তোমাদের আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব, তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এইটুকুনিকে আমি আশা রাখছি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তোমাদের এরকম মনে হবে না যে ভিডিওটি দেখে তোমরা তোমাদের টাইমটা ওয়েস্ট করলে। এক্সামের পরে তো বলা হয়েছিল যে 3টি প্রশ্ন বাতিল হয়ে গিয়েছে, কিন্তু এখন যখন মার্কস রিলিজ হলো তখন তোমরা দেখতে পেলে যে তোমাদের মার্কসগুলো আউট অফ 85 দেখাচ্ছে। আর এছাড়াও অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে যারা মার্কস চেক করছিল এবং তখন সেটি লক্ষ্য করেছে যে এমন কিছু ক্যান্ডিডেটের নাম রয়েছে এসসি ক্যাটাগরির মধ্যে, যাদের সারনেম দেখলে বোঝা যায় যে তারা জেনারেল কাস্ট ছাড়া অন্য আর কোনো ক্যাটাগরির হতে পারে না, ঠিক আছে, বাট তারা কোনো না কোনো ক্যাটাগরির মধ্যেই তার নামটি রয়েছে। আর এছাড়াও তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে যে জেনারেল কাস্টে ধরো এত পার্সেন্ট ছেলে মেয়ে নিয়েছে, কিন্তু এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরি মানে সমান পরিমাণে ছেলে মেয়েদের নেয়নি, তো এই পার্সেন্টেজ নিয়ে একটু প্রবলেম দেখা দিয়েছে। আর সবশেষে তোমাদের সবার মনে যে একটি প্রশ্ন আছে যে এখন তো রিটেন এক্সামের মার্কসটা তো পাবলিশ করে দিল, তো তাহলে কি আমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেই রেজাল্টটা কি তাড়াতাড়ি কি আসতে চলেছে ভোটের আগেই? দেখো, আমি প্রথম প্রশ্নে আসি। তোমাদের যাদের যাদের 1 নম্বর বা 2 নম্বর করে কম হচ্ছে, তোমরা ভালো করে তোমাদের কোশ্চেন পেপারটি আবার একবার চেক করো যে ওই যে 3টি যে প্রশ্ন বাদ দিয়ে দেওয়া হয়েছিল ওর মধ্য থেকে তোমরা মানে কোনো কাউন্ট করেছিলে কি না। ধরো প্রথমে তোমরা কাউন্ট করেছিলে 40 নম্বর, ঠিক আছে, কিন্তু দেখো ওই 40 নম্বরের মধ্যে মেবি এই 3টে যে প্রশ্ন বাতিল হয়েছে তার মধ্যে হয়তো একটা ইনক্লুড ছিল, সেই জন্য এখন তোমাদের 1 নম্বর কমে গিয়েছে, ঠিক আছে। এটা একবার তোমরা ভালো করে একবার চেক করে দেখো। আর যদি ভালো করে চেক করে দেখার পরে দেখছো যে না, এই 3টে প্রশ্ন বাদ দিয়েই তোমার কিন্তু 40 নম্বর হওয়ার কথা, কিন্তু দেখছো যে এখন তোমার 1 নম্বর বা 2 নম্বর কমে গিয়েছে, তাহলে তোমরা আরটিআই করো। আরটিআইয়ের মাধ্যমে তোমাদের ওএমআর সিট আবার তোমাদের দেখতে দেবে, ঠিক আছে। সো তোমরা এই প্রবলেমটা নিয়ে একদমই চিন্তা করো না, আরটিআইয়ের মাধ্যমে তোমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। আচ্ছা, তো এবার সেকেন্ড প্রশ্নে আসি। এসসি ক্যাটাগরির যে ভুয়ো যে সার্টিফিকেট নিয়ে যে একটা সমালোচনা হচ্ছে, কিছু ক্যান্ডিডেটরা তোমরা ভাবছো যে এই ক্যাটাগরি নিয়ে তোমরা কেস করবে, কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা কেস করো না। এর আরও অনেক মাধ্যম রয়েছে এটি ভেরিফাই করার জন্য। তোমরা আরটিআই করো কিংবা অ্যাপ্লিকেশান জমা দাও, তোমরা একেবারে কিন্তু কেস করো না, ঠিক আছে। প্রথমে আরটিআই করো, যদি না তার কোনো সদুত্তর পাও তারপর তো এটি শেষ রাস্তা তো পড়েই আছে। দেখো, আমি কখনোই চাই না যে তোমাদের কারোর সাথে কোনো অন্যায় কিছু হোক, ঠিক আছে। যদি তোমরা যেটি ভাবছো, যদি এরকম কোনো সার্টিফিকেট ভুয়ো যদি কেউ বানিয়ে থাকে, তো তোমরা সঠিক ওয়েতে আরটিআই করো, দেখবে তোমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর না সলভ হলে তারপর তো এই শেষ রাস্তাটি রয়েছে। আচ্ছা, এর পরের আমি প্রশ্নে আসি যে তোমার পার্সেন্টেজ নিয়ে কেউ কেউ বলছো যে জেনারেল কাস্টে এত পার্সেন্ট ক্যান্ডিডেট নিয়েছে, বাট এসসি বা এসটি বা আদার্স যে সমস্ত ক্যাটাগরি আছে সেখানে মানে সমসংখ্যক হয়তো পার্সেন্টেজে ক্যান্ডিডেটদের নেয়নি। তো এই বিষয়ে বলি, দেখো, পিআরবি এত বছর ধরে রিক্রুটমেন্ট করাচ্ছে, ওদের ক্যালকুলেশন কখনোই ভুল হতে পারে না, ঠিক আছে। এটা হতে পারে যে পিআরবির যে ক্যালকুলেশন সেটা তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে, তোমাদের হয়তো অতটা নলেজ নেই যারা যারা এই বিষয় নিয়ে আলোচনা করছো। তোমরা যদি এরপর কেসও করে থাকো না, তো দেখো কি হবে, তোমরা কেস করলে এর দরুন তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে সেটা আরও ডিলে হবে, কিন্তু অ্যাট লাস্ট যখন কোর্টে যখন ফাইনাল যখন শুনানি হবে তখন দেখতে পাবে যে যখন পিআরবির তরফ থেকে তোমাদের ক্যালকুলেশনটা বুঝিয়ে দেওয়া হবে তখন দেখবে যে তোমরাই ভুল ওরাই ঠিক, ঠিক আছে। ওদের ক্যালকুলেশনটা পুরো ঠিক সেটা তোমরা বুঝতে পারবে না, এটার জন্য যথেষ্ট নলেজের দরকার আছে। আর যদি তোমাদের তাও যদি মনে হয় যে না, তোমরা নিজেরা এক্ষুনি মানে জানতে চাও যে কেমন কি ক্যালকুলেশন, তো তোমরা আরটিআই করো। আরটিআইয়ের মাধ্যমে তোমরা জানতে চাও যে এরকম এরকম ব্যাপার, তোমাদের যেন সমস্তটা যেন বুঝিয়ে যেন বলা হয়। তো আরটিআইয়ের আনসার যখন পাবে তো তোমরা নিজেরাই তখন বুঝতে পারবে। তো এবার আমি আসি শেষ যে প্রশ্নটি ছিল, যেটি এখন সবার মনের প্রশ্ন, যে রেজাল্ট কবে আউট হবে, ঠিক আছে। ফাইনাল তো মার্কস তো দিয়ে দিয়েছে, তো ভোটের আগেই কি তোমাদের ফাইনাল রেজাল্ট আউট হতে পারে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের উত্তরে আমি তোমাদের সরাসরি কিছু কথা বলতে চাই, কেননা হাওয়ায় কোনো ভেসে লাভ নেই। দেখো, হাইট রিলেটেড যে কেসটি রয়েছে সেই কেসটি যেদিন কোর্টে শুনানি হবে, তো যেসব ক্যান্ডিডেটরা এই কেসটি করেছিল তারা অবশ্যই কিন্তু জিতে যাবে, কেননা তাদের কাছে প্রমাণ রয়েছে যে এর আগে পিআরবির তরফ থেকে যে এক্সামগুলো নেওয়া হয়েছিল, ধরো ফিজিক্যালের সময় যে পাস করলে যে একটা পেপার দেয় না পাস্ট বলে, তো সেই পেপারটা ওদের কাছে প্রুভ রয়েছে। তো কোর্টে যখন ওটি দেখাবে তো ওই পেপারের উপর ভিত্তি করে কিন্তু ওরা কেস
কেসটি জিতে যাবে এবং এরপর কিন্তু ওদের আবার মেজারমেন্ট হবে, এরপর ফিজিক্যাল হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর হয়তো সবার একসাথে মেরিট লিস্ট আউট হবে। আবার তোমাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট বলছে যে ওই সব ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি রেখে দিয়ে মেরিট লিস্টটা আউট করার জন্য, কিন্তু দেখো ফ্রেন্ডস এরকম হয় না, কারণ মেজারমেন্টের পর ফিজিক্যালের পর ধরো ফিজিক্যালে তো সবাই তো পাস করবে না, কিছুজন পাস করবে আবার কিছুজন হয়তো ফেল করবে, ঠিক আছে। তো ওদের জন্য যদি ভ্যাকান্সি যদি রেখে দেওয়া হয় তো যারা পাস করলো তারাই শুধু কিন্তু ভর্তি হবে, বাকি সব ভ্যাকান্সিগুলো কিন্তু খালি থেকে যায়। এর ফলে কিন্তু এইসব ক্যান্ডিডেটদের জন্য যে ভ্যাকান্সিগুলো রাখা হয়েছিল কিছু ভ্যাকান্সি ভর্তি হবে আর কিছু ভ্যাকান্সি কিন্তু খালি থেকে যাবে। তো এরপর আমি ভোটের কথায় আসি। দেখো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখন এসআইআর নিয়ে কিন্তু স্পষ্টতা পাওয়া যায়নি, সেই জন্য ভোটের ডেট এখনও পর্যন্ত ঘোষণা হচ্ছে না। ভোটের ডেটে ঘোষণা হতে অনেক পিছিয়ে যাচ্ছে দিনগুলি। দেখো 17ই মার্চ হচ্ছে এই মামলাটির হেয়ারিংয়ের ডেট রয়েছে। ধরো কোর্ট যদি তৎপরতার সাথে যদি এই কেসটি শুনানি করে এবং মেজারমেন্টের জন্য অর্ডার দিয়ে দেয় তাহলে কিন্তু পিআরবি চাইলে এই সমস্ত ক্যান্ডিডেটদের একদিনের মধ্যে ফিজিক্যাল করিয়ে দিতে পারবে এবং আরও একদিন সময় লাগবে এদের সবার ইন্টারভিউ করার জন্য। তো মোটামুটি ধরো দুদিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমি তবুও ধরছি এটা দুদিনে কখনোই হয়তো ওদের পক্ষে পসিবল হবে না, হয়তো এক সপ্তাহ লেগে যেতে পারে। তো 17ই মার্চে যদি তৎপরতার সাথে যদি কোর্ট যদি কাজ করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং যত তাড়াতাড়ি এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের সবার একসাথে ফাইনাল মেরিট লিস্ট আউট হবে। তো ফ্রেন্ডস আশা করি তোমাদের যা যা প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সবাই পেয়ে গিয়েছো। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর যদি জানার থাকে আমাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর ভিডিও শেষে আমি একটা কথাই বলবো যে সকল ক্যান্ডিডেটরা ভাবছো যে তোমরা কেস করবে, হয়তো তোমাদের কোনো জিনিস তোমাদের প্রতি অন্যায় হচ্ছে বলে মনে হচ্ছে, তো তাদের আমি রিকোয়েস্ট করব যে তোমরা কেস না করে প্রথমে আদার্স যেসব ওয়েগুলো রয়েছে তোমরা আরটিআই বা অ্যাপ্লিকেশান করো। যদি কোনো সদুত্তর না পাও তখন এই শেষ রাস্তা তো কেসটি পরেই রয়েছে, তাই না? কিন্তু কখনোই তোমরা প্রথমে কেসটি করতে যেও না, কারণ তোমরা দেখো 12,000 ছেলে মেয়ের বাবা মা বলো, তাদের পরিবার বলো, তারা কিন্তু অপেক্ষায় রয়েছে যে কবে তাদের রেজাল্ট আউট হবে, কবে তাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, ঠিক আছে। তারা তো খুব সরল এবং সাধারণ মানুষ, তো তারা কিন্তু অত এসব বোঝে না যে এই কেসের ওপর কেস হচ্ছে। তারা শুধু এটা জানতে চাইছে যে 2024 সাল থেকে তো এখনও চলছে, কবে তাদের জয়েনিং হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে তোমরা প্লিজ প্রথমেই কেস করো না, তোমরা আদার্স যেসব ওয়েগুলো রয়েছে সেগুলো অবলম্বন করো, তারপর যদি তোমাদের কোনো সদুত্তর তোমরা না পাও তখন তোমরা কেস করো, ঠিক আছে। ওই সমস্ত সরল এবং সাধারণ বাবা মায়েদের তোমরা আর অপেক্ষা করিও না। তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে তোমাদের যদি মনে হয় আমি কোনো ভুল কথা বলে ফেলেছি তো আমি একদমই বলবো না যে আমাকে ক্ষমা করে দিও, আমি এটা বলবো যে আমার কোন জায়গায় ভুলটা হয়েছে তোমরা সেটি আমাকে বলে দিও, তো আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেই ভুলগুলি না করার জন্য, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সবার সাথে। জয় হিন্দ, জয় ভারত।